মন্ত্রিসভার বিশেষ বৈঠকে 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর আগে জাতীয় সংসদে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ শীর্ষক বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী। আমরা যেমনটি জানি, এবার বাজেটের আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। কি থাকছে এবার বাজেটে, বাজেটের মূল চ্যালেঞ্জ কি, এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের বিশেষ বাজেট বুলেটিন। সঙ্গে রয়েছে আমি ফারনাজ জুই, আর এই আলোচনা আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন যে 2024-25 অর্থ বছরের 33তম অর্থনৈতিক দেশ বিশ্বে বাংলাদেশ। সেই বাংলাদেশে আজকে 24-25 অর্থ বছরের যে বাজেট, সেটি প্রস্তাবিত বাজেটটি উত্থাপন করা হয়েছে মহান জাতীয় সংসদে, এবং এই বাজেটটি আপনি নিজেও বলেছেন সুখী, সমৃদ্ধ, উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে, অঙ্গীকার নিয়ে এই বাজেটটি উত্থাপিত হয়েছে। এবং 2041 সালকে কিন্তু টার্গেট করে কিন্তু এই যে অঙ্গীকার, সেই অঙ্গীকার কিন্তু ধরা হয়েছে। এবং আরও কিছু অঙ্গীকার আছে, কিন্তু 2031 সালের মধ্যে অতি দারিদ্র্যের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার একটি অঙ্গীকার রয়েছে। 2041 সালের মধ্যে সাধারণ দারিদ্র্যের হার 3% নিয়ে আসার একটি অঙ্গীকার কিন্তু রয়েছে। ফখরুল, এই বিষয়ে একটা প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, আমরা একটু প্রতিবেদনটি দেখে আসতে চাই। দর্শক, নানামুখী চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও টেকসই উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5,41,000 কোটি টাকা। আয় ব্যয় মিলিয়ে সামগ্রিক ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা। নতুন বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.75%, আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা থাকবে 6.5% ঘরে। তবে বাজেটে করমুক্ত আয় সীমা বাড়েনি। বাজেটের বিস্তারিত জানাচ্ছেন ইফতেখার রেজা। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট উপস্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অধিবেশন কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নিজের প্রথম বাজেটের শিরোনাম করেছেন সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। স্পিকারের অনুমতি নিয়ে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। শুরুতে বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে তা মোকাবেলায় সরকারের পদক্ষেপ ও উন্নয়ন চিত্র তুলে ধরেন অর্থমন্ত্রী। 2024-25 অর্থ বছরে বাজেটের আকার রেখেছেন 7,97,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 4% কিছু বেশি। ব্যয় মেটাতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা, যার সিংহভাগ যোগাবে জাতীয় রাজস্ব বোর্ড। তাদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 4,80,000 কোটি টাকা। কর রাজস্বের পরিমাণ জিডিপির 10% উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, কর জাল সম্প্রসারণ এবং কর আদায় ও রাজস্ব ব্যবস্থাপনার অটোমেশন এবং হিউম্যান ইন্টারফেস কমানো ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নতুন অর্থ বছরে পরিচালন ব্যয় ধরা হয়েছে 5,06,971 কোটি টাকা, আর উন্নয়ন ব্যয় 2,81,453 কোটি টাকা। এর মধ্যে এডিপিতে বরাদ্দ 2,65,000 কোটি এবং এডিপি বহির্ভূত প্রকল্পে ব্যয় 7,627 কোটি টাকা। আয় ব্যয় মিলিয়ে বাজেটে ঘাটতি 2,51,600 কোটি টাকা। অনুদান বাদ দিলে তা বেড়ে দাঁড়াবে 2,56,000 কোটি টাকায়, যা জিডিপি 4.6%। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়া হবে 1,27,200 কোটি টাকা, যার 36,500 কোটি টাকা ব্যয় হবে ঋণ পরিশোধে। আর অভ্যন্তরীণ উৎস থেকে 1,60,900 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের, যেখানে ব্যাংক খাত থেকে আসবে 1,37,500 কোটি টাকা। নতুন বাজেটে জিডিপি প্রবৃদ্ধির উচ্চাশা বহাল রেখেছেন অর্থমন্ত্রী। অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা রেখেছেন 6.75%। টাকার অঙ্কে 55,97,414 কোটি টাকা। আর বাজেটে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%। নতুন অর্থ বছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে মূল চ্যালেঞ্জ মানছেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতির হার কমিয়ে আনার লক্ষ্যে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে এবং রাজস্ব নীতিতেও সহায়ক নীতি কৌশল অবলম্বন করা হচ্ছে। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। আমাদের গৃহীত এসব নীতি কৌশলের ফলে আশা করছি আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। এর আগে মন্ত্রিসভায় বিশেষ বৈঠকে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইফতেখার রেজা, দেশ টিভি,
ঢাকা। ফখরুল, যেমনটি আমাদের সহকর্মী ইফতেখার রেজা তার প্রতিবেদনে তুলে ধরেছে, বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। এর মধ্যে এডিপি 2,65,000 কোটি টাকা এবং জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 6.75%। ফখরুল, আপনার কাছে বিস্তারিত জানতে চাই, এবার সম্পদের ব্যবহার কত শতাংশ হারে কোন কোন খাতে নির্ধারিত হচ্ছে? নিশ্চয়ই, আমার কাছে যে তথ্যটি রয়েছে, প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের যে বাজেট, সে বাজেটে সম্পদের যে ব্যবহার শতাংশ হার আমরা একটু সেটি দেখাতে চাই। সেটি হচ্ছে জনপ্রশাসনে 22.1% হারে সম্পদের যে ব্যবহার, অর্থাৎ এই যে 7,97,000 কোটি টাকার যে প্রস্তাবিত বাজেট 2024-25 অর্থ বছরে, সেটি কোন কোন খাতে ব্যয় করা হবে, কত শতাংশ হারে ব্যয় করা হবে, সেটি একটু আমরা বলতে চাই। জনপ্রশাসন খাতে বলছিলাম 22.1% এবং সুদ 14.2%। একই সঙ্গে শিক্ষা ও প্রযুক্তিতে 14% ব্যয় ধরা হয়েছে, পরিবহন যোগাযোগে 10.4%, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে 6%, কৃষিতে 5.9%, সামাজিক নিরাপত্তা ও কল্যাণে 5.4%, প্রতিরক্ষায় 5.3%, স্বাস্থ্যে 5.2%, জনশৃঙ্খলা ও নিরাপত্তায় 4.2%। একই সঙ্গে জ্বালানি বিদ্যুতে 3.8%, বিবিধ ব্যয় 1.1% কিন্তু ধরা হয়েছে। শিল্প অর্থনৈতিক সার্ভিসে 0.7%, বিনোদন সংস্কৃতি ও ধর্মে 0.8%, গৃহায়নে 0.9% হারে যে ব্যয় সেটি কিন্তু ধরা হয়েছে। এবং 7,97,000 কোটি টাকার যে প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের বাজেট, সেই বাজেটের যে অর্থের উৎস, সেই অর্থের উৎসটি আসলে কোথা কোথা থেকে আসবে সেটি একটু আমরা জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর, সেখান থেকে নেওয়া হবে 60.2%, অভ্যন্তরীণ ঋণ সেখানে 20.2%, এবং বৈদেশিক ঋণ থেকে প্রাপ্ত 11.4% প্রস্তাব করা হয়েছে। কর ব্যতীত প্রাপ্তি 5.8%, জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর 1.9%, বৈদেশিক অনুদান 0.5%। এই ছিল আমার কাছে 7,97,000 কোটি টাকার বাজেটের যে অর্থায়নের উৎসগুলো, সেই উৎসগুলো আসলে আমরা জানিয়ে দিলাম। আর বাজেটে কোন কোন পণ্যের দাম বাড়তে পারে এবং কোন কোন পণ্যের দাম কমছে সে বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। যেসব পণ্যগুলো আসলে দাম বাড়তে পারে, যেমন হচ্ছে বিদেশি মাছ আমদানি কিংবা আমসত্ত্ব, ফলের রস, আইসক্রিম, ইঞ্জিন অয়েল, ইট, এগুলোর দাম বাড়ছে। একটি বিষয় আপনাকে বলতে চাই যে খুবই গুরুত্বপূর্ণ, যে গত 36 বছর ধরে মহান জাতীয় সংসদে যারা সংসদ সদস্য, তারা আসলে শুল্কমুক্ত সুবিধায় যে গাড়ি আমদানি করে থাকেন, সেই গাড়ি আমদানিতে এবার যে 24-25 অর্থ বছরের বাজেটে 25% শুল্ক দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবং আরও একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জুলাই মাস থেকে আগামী 1 বছরের জন্য 15% কর দিয়ে বিনা প্রশ্নে অবৈধ কিংবা কালো টাকা সাদা করা যাবে, এমন প্রস্তাবনা কিন্তু 2024-25 অর্থ বছরের বাজেটে কিন্তু বলা হয়েছে। এবং যেসব বিষয়গুলোর দাম বাড়তে পারে আমরা লক্ষ্য করছি আমাদের স্ক্রিনে, যেসব পণ্যগুলোর দাম বাড়তে পারে 2024-25 অর্থ বছরে সিগারেট, মোবাইল ফোনের সিম কার্ড, মোবাইলে কথা বলার উপর খরচ বাড়তে পারে, এবং গাড়ি, কোমল পানীয়, এনার্জি ড্রিঙ্কস, কাজু বাদাম, এসি, ফ্রিজ উৎপাদনের ব্যয় বাড়বে। একই সঙ্গে আসলে যে বিষয়টি আসলে বলতে চাই যে এলইডি বাল্ব, সিএনজি এলপিজিতে কনভার্সন খরচ, জেনারেটর, নিরাপত্তা সেবা, হাটবাজারের ইজারা, হাসপাতালের সরঞ্জাম আমদানিতে ব্যয় বাড়তে পারে। এবং যেসব পণ্য দাম কমতে পারে সেটি হচ্ছে যে সেটি আমরা একটু দেখাতে চাই। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আজকে মহান জাতীয় সংসদে আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী, তিনি যে বাজেট পেশ করেছেন, সেই বাজেটে দাম কমতে পারে প্যাকেটজাত গুঁড়া দুধ, বিদেশি চকলেট, ল্যাপটপ, নির্মাণ সামগ্রী, সুইচ, সকেট, ইলেকট্রিক মোটরসাইকেল, কিডনি ডায়ালিসিসের ফিল্টার, কার্পেট, ডেঙ্গু কিট এবং ক্যান্সার সামগ্রী, এইসব কিছুতে আসলে দাম কমতে পারে এমনটি কিন্তু বলা হয়েছে। তবে দাম কমতে পারে, তার বিপরীতে কিন্তু একটি বিষয় কিন্তু বলা হয়েছে যে আপনার ধান, গম, পেঁয়াজ সহ 27 নিত্যপণ্যের আমদানিতে এলসির উপর 1% কর কাটবে ব্যাংক। অর্থাৎ এইসব নিত্যপণ্য বিদেশ থেকে আমদানি করার সময় 1% হারে
ভ্যাট কাটবে, যার কারণে 1% কর কাটবে ব্যাংক, যার কারণে এগুলোতে আসলে আমদানিকৃত এইসব নিত্যপণ্যের প্রায় 27টি নিত্যপণ্যের কিন্তু দাম বাড়বে। এতে আমদানি করা নিত্যপণ্যের যেমন দাম বাড়তে পারে সেটি কিন্তু রয়েছে। এছাড়া শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্যের শুল্ক কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এখন থেকে 2024-25 অর্থ বছরে কোনো শিল্পের কাঁচামালই কিন্তু আর শূন্য শুল্কে আমদানি করা যাবে না। আপনি জানেন যে অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে আগামী বছরটি, এবং যার কারণে অর্থনৈতিক টানাপোড়েন রয়েছে, মূল্যস্ফীতির কিন্তু চ্যালেঞ্জ রয়েছে। এইসব মূল্যস্ফীতির চ্যালেঞ্জ, অর্থনৈতিক টানাপোড়েন সবকিছু মিলিয়ে এবারে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 2024-25 অর্থ বছরের যে বাজেটটি পেশ করেছেন সেখানে আসলে এসব চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে বারবার বলা হয়েছিল যে আকারের বাজেট নাকি বাস্তবায়নের বাজেট, সেটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলছেন যে এটি আকারে তিনি বাড়াননি, বাস্তবায়নের উপর গুরুত্ব দিয়েছেন। কারণ আপনি জানেন যে প্রতি বছরই বাজেট 80-85% বেশি বাস্তবায়ন করা সম্ভব হয় না, এবং আপনার যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, রাজস্ব লক্ষ্যমাত্রা, সেগুলো কিন্তু একেবারে শতভাগ কিন্তু লক্ষ্যমাত্রা অর্জন করা কিন্তু সম্ভব হয় না। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত। ফখরুল, রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের যে কথাটি আপনি বলছিলেন, আমরা কিন্তু বরাবরই দেখি এই বিষয়টি মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এবার কি প্রত্যাশা পূরণ হবে? প্রত্যাশা পূরণ আসলে এখন পর্যন্ত কোনো বাড়ি হয়নি, মানে শতভাগ কিন্তু হয় না। কারণ হচ্ছে যে লক্ষ্যমাত্রা ধরা হয় প্রস্তাবিত বাজেটে, শতভাগ কোনো বাড়ি হয়নি। নিশ্চয়ই এবারও চেষ্টা করা হবে কতটা হয়, মানে শতাংশ হারে যদি বাড়ানো সম্ভব হয় তাহলে নিশ্চয়ই সেটি খুবই সুখবর আমাদের অর্থনীতির জন্য, চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য। তবে আমদানি যে খরচ সেটি হয়তো বেড়ে যায়, ডলার সংকট রয়েছে, ডলারের মূল্য বৃদ্ধি রয়েছে, সেগুলো যে রাজস্ব লক্ষ্যমাত্রা আমরা একটু আমাদের ইনফো কার্ড একটু দেখাতে চাই। আয়, মুনাফা ও মূলধনের উপর কর 1,75,620 কোটি টাকা, মূল্য সংযোজন কর 1,82,783 কোটি টাকা, সম্পূরক শুল্ক 64,278 কোটি টাকা, আমদানি শুল্ক 49,464 কোটি টাকা, রপ্তানি শুল্ক 70 কোটি টাকা, আবগারি শুল্ক 5,805 কোটি টাকা, অন্যান্য 1,980 কোটি টাকা। এগুলো হচ্ছে আসলে রাজস্ব লক্ষ্যমাত্রা। এখন এই রাজস্ব লক্ষ্যমাত্রা আসলে শতভাগ আদায় করাই কিন্তু চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ কতটা উতরাবে সেটি আসলে মূল বিষয়। আবগারি শুল্কের মধ্যে দেখা গেছে 10 লাখ 1 টাকা থেকে 50 লাখ পর্যন্ত 3,000 টাকা, 50 লাখ 1 টাকা থেকে 1 কোটি পর্যন্ত 5,000 টাকা, এবং 1 কোটি 1 টাকা থেকে 5 কোটি পর্যন্ত আপনার প্রায় 1 লক্ষ টাকা। তো এটি আসলে মূল চ্যালেঞ্জ, এগুলোর লক্ষ্যমাত্রা পূরণ করা। এবং জিডিপির যে প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.75%। এর আগে আমরা যেমনটি দেখেছি 2024-25 অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়সীমা নির্ধারণ করা হয়েছে 3.5 লাখ টাকা, এবং নারী ও প্রবীণদের করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা। সেই সঙ্গে আরো একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বার্ষিক আয় 20 লাখ টাকার বেশি হলে গুনতে হবে 30% কর। একজনের একাধিক মোটর গাড়ি থাকলে দিতে হবে 10% সারচার্জ। জি, এটি গতবারও কিন্তু একই রকমই ছিল, একাধিক মোটর গাড়ি থাকলে 10% সারচার্জ দেওয়ার একটি বিধান ছিল। এবং করমুক্ত আয়সীমা, নারী ও প্রবীণদের করমুক্ত আয়সীমা, এগুলো কিন্তু একই ছিল, এবারও তার কোনো পরিবর্তন ঘটেনি। এবং পরিচালন উন্নয়ন বাজেট আমরা একটু সেটি দেখাতে চাই। একটি যে চার্ট আমাদের হাতে রয়েছে সেখানে 2024-25 অর্থ বছরে আসলে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, অর্থায়নের উৎস, সেটি আমরা আগেও বলেছি, অর্থায়নের উৎস এবং জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারিত অর্থায়নের উৎস শতাংশ হারে বৈদেশিক অনুদান থেকে 0.5%, বৈদেশিক ঋণ 11.4%, অভ্যন্তরীণ ঋণ 20.2%, কর ব্যতীত প্রাপ্তি জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর 1.9%, জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর 60.2%। এবং অর্থায়নের উৎস আমরা আসলে সেটি দেখলাম। এবং আমরা আরেকটি বিষয় দেখাতে চাই, সম্পদের ব্যবহার নিয়ে আমাদের যে তথ্য রয়েছে, খাতওয়ারি বরাদ্দ, সেটি আসলে শতাংশের হারে সেটি এবার ধরা হয়েছে বিবিধ ব্যয়, সেখানে 1.7%, শিল্প অর্থনৈতিক সার্ভিস 0.3%, বিনোদন সংস্কৃতি ও ধর্মতে 0.5%, গৃহায়নে 0.4%, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে 1.5%, ভর্তুকি ও প্রণোদনা 20.0%, কৃষিতে 2%, স্বাস্থ্যে 4.1%, সামাজিক নিরাপত্তা ও কল্যাণে 5.4%, পরিবহন যোগাযোগে 2.2%, জনপ্রশাসনে 9%, পেনশনে 7.2%, জনশৃঙ্খলা ও নিরাপত্তায় 5.6%, নিরাপত্তায় 6.3%, শিক্ষা প্রযুক্তিতে 11.8% এবং সুদ
22.0%। এটি হচ্ছে খাতওয়ারি শতাংশের হারে যে বরাদ্দ এবং অর্থনৈতিক বিশ্লেষণ যে বিবিধ ব্যয় ধরা হয়েছে সেটি 1.7%। অপ্রত্যাশিত ব্যয় অন্যান্য থেকে সেটি হচ্ছে 2.2%, শেয়ার ও ইকুইটি থেকে 3.1%, ভর্তুকি প্রণোদনা 20%, পেনশনে 7.2%, সম্পদ সংগ্রহ 4.3%, পণ্য সেবা 8.8%, সাহায্য মঞ্জুরি 14.9%, সুদ 22%, বেতন ও ভাতাতে 15.8%। এমনটি কিন্তু এবার বাজেট প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে। খাতওয়ারি বিভাজনে অন্যান্যতে 6.3%, সামাজিক নিরাপত্তা ও কল্যাণে 3.5%, জনপ্রশাসনে 7.9%, স্বাস্থ্যে 7.9%, কৃষিতে 7%, শিক্ষা প্রযুক্তিতে 18%, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে 14.4%, পরিবহন যোগাযোগে 25%, জ্বালানি ও বিদ্যুতে 10.7%। এমনটি কিন্তু 2024-25 অর্থ বছরে এবার মহান জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার পেশ করা বাজেট বক্তৃতা উত্থাপন করেছেন। এবং আপনি জানেন যে বাজেটটি কিন্তু অনেক আলোচনা হবে, বিশ্লেষণ হবে এবং অনেক সংযোজন হবে, বিয়োজন হবে, সবকিছু মিলিয়ে এটি পাশ হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। বিস্তারিত বিশ্লেষণ এবং আলোচনার মাধ্যমে প্রস্তাবিত বাজেট সেটি আসলে চূড়ান্ত করা হবে এবং এরপর মহান জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের অর্থনৈতিক টানাপোড়েন এবং চ্যালেঞ্জ মোকাবেলায় সেটি পাশ হবে। ফখরুল, বাজেটের যে ঘাটতির কথা আমরা বলছি সেটি মেটাতে কিন্তু সরকারের কাঁধে এবারও ঋণের বোঝাই চাপতে বসছে। ঋণের বোঝা তো নিশ্চয়ই রয়েছে। আমি একটু বলতে চাই যে ঘাটতি বাজেট অর্থাৎ এক নজরে ঘাটতি বাজেট সেটি হচ্ছে যে বাজেটের যে ঘাটতি 2,56,000 কোটি টাকা। বারবার এই প্রতি বছরই কিন্তু এই ঘাটতি বাজেটটি কিন্তু থাকে এবং বৈদেশিক যে ঋণ সেই বৈদেশিক ঋণ কিন্তু 1,27,200 কোটি টাকা এবং অভ্যন্তরীণ ঋণ এবার 2024-25 অর্থ বছরের জন্য 1,60,900 কোটি টাকা এবং পরিচালনা ব্যয় আমরা তো দেখলাম যে 5,06,971 কোটি টাকা, উন্নয়ন ব্যয় 2,81,453 কোটি টাকা এবং এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,65,000 কোটি টাকা। যদিও প্রতি বছর কিন্তু এডিপির যে বরাদ্দ থাকে সেটি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয় না এবং এডিপি বহির্ভূত ব্যয় আবার ধরা হয়েছে 7,627 কোটি টাকা। আমাদের হাতে নিশ্চয়ই একটি স্টোরি রয়েছে, সেটি নিশ্চয়ই আমরা দেখব। প্রস্তাবিত বাজেটের রাজস্ব খাতে এবারও বড় ধরনের পরিবর্তন এসেছে। এবার রেকর্ড রাজস্ব আয়ের লক্ষ্য দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে। নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগও প্রসারিত হয়েছে। এতদিন ব্যক্তি পর্যায়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও এবারই প্রথম প্রতিষ্ঠানের জন্য সে সুযোগ রাখা হয়েছে। এছাড়া 36 বছর পর এমপিদের গাড়ি আমদানির উপর বসানো হয়েছে শুল্ক। বিস্তারিত নিয়াজ মুর্শিদের প্রতিবেদনে। দেশের ইতিহাসে ঘোষণা হলো 54তম বাজেট। আর এ বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা। এর মধ্যে আয়, মুনাফা ও মূলধনের উপর কর ধরা হয়েছে 1,75,620 কোটি টাকা। মূল্য সংযোজন কর 1,82,783 কোটি টাকা। এছাড়া সম্পূরক শুল্ক ধরা হয়েছে 64,278 কোটি টাকা। আমদানি শুল্ক 49,464 কোটি টাকা, রপ্তানি শুল্ক 70 কোটি টাকা আর আবগারি শুল্ক ধরা হয়েছে 5,805 কোটি টাকা। এছাড়া অন্যান্য উৎস কর ধরা হয়েছে 1,980 কোটি টাকা। আগামী অর্থ বছরে বাজেটের জাতীয় রাজস্ব বোর্ডে বহির্ভূত কর ধরা হয়েছে 15,000 কোটি টাকা, যার মধ্যে সবচেয়ে বেশি ধরা হয়েছে স্টাম্প বিক্রয় বাবদ 10,000 কোটি টাকা। বাজেটে মধ্যম সারির ব্যবসায়ীদের জন্য নেই তেমন কোনো সুখবর। 10 লাখ থেকে 50 লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক ধরা হয়েছে 3,000 টাকা আর 50 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ধরা হয়েছে 5,000 টাকা। তবে 1 কোটি থেকে 5 কোটি টাকা পর্যন্ত ধরা হয়েছে 10,000 টাকা। ব্যাংক হিসেবে স্ল্যাব সমূহ এবং আবগারি শুল্কের পরিমাণ যৌক্তিকীকরণ সহ অফশোর ব্যাংকিং ইউনিটের আওতাধীন আমানতকারী ও বৈদেশিক ঋণদাতাগণের হিসাবের উপর আরোপনীয় আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করার প্রস্তাব করছে। আসছে অর্থ বছরে সংসদ সদস্যের আমদানি করা গাড়ির উপর 25% আমদানি শুল্ক বসানো হয়েছে। পাশাপাশি আমদানি পর্যায়ে 15% ভ্যাট আরোপেরও প্রস্তাব করা হয়েছে। ফলে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা পুরোপুরি আর থাকছে না। 36 বছর ধরে শুল্ক কর ছাড়া গাড়ি আমদানির সুযোগ পেয়ে আসছিলেন এমপিরা। মাননীয় সংসদ সদস্যগণ কর্তৃক গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক কর অব্যাহতির সুবিধা সংক্রান্ত বিধানটি পরিবর্তন করা
যেতে পারে। এই লক্ষ্যে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয়কে এ সংক্রান্ত বিধান প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। আর কালো টাকা সাদা করার সুযোগ ব্যক্তি ছাড়াও থাকছে এবার প্রতিষ্ঠানেরও। নগদ টাকা 15% কর দিয়ে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করা যাবে, তবে এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অর্থ বিল 2024 সংসদে উত্থাপিত হলো। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ফখরুল ইসলাম, যেমনটি আমরা দেখছিলাম সহকর্মী নিয়াজ মোর্শেদ খুব বিস্তারিত তুলে ধরেছেন বাজেটে কোন কোন বিষয়গুলোতে আসলে শুল্ক আরোপ করা হচ্ছে এবং ট্যাক্সের পরিধি কোন কোন জায়গায় বাড়ছে। আমরা জি এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে চাই। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরে এসে শুনবো। দর্শক, বাজেট বুলেটিন থেকে এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। সাথে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই, আমি ফখরুল ইসলাম। ফখরুল, আমরা বিরতির আগে যেমনটি দেখছিলাম আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ খুব বিস্তারিত তুলে ধরছিলেন যে কোন কোন বিষয়গুলোতে এবার শুল্ক আরোপ করা হয়েছে, কোন কোন বিষয়গুলোতে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সে বিষয়গুলো যদি রাজস্ব যে ঘাটতি সেটিও কিন্তু দেওয়া হয়েছে। আপনি জানেন যে এটি শেখ হাসিনা সরকারের 21তম বাজেট, তিনি যতবার ক্ষমতায় ছিলেন তার 21তম বাজেট, এবং এবারের বাজেট অর্থাৎ 2041 সালকে টার্গেট করে সুখী সমৃদ্ধ উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে এবারের বাজেটটি কিন্তু প্রস্তাবনা পেশ করা হয়েছে। এবং আপনি জানেন যে এবারের বাজেটে যে বিষয়টি বলা হয়েছে যে 2031 সালের মধ্যে অতি দারিদ্র্যের হার শূন্যের কোঠায় নিয়ে আসা হবে, 2041 সালের মধ্যে সাধারণ দারিদ্র্যের হার 3% নামিয়ে আনতে হবে। এবারের বাজেটে আসলে এই বিষয়টিকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে এবং বছর জুড়ে সেটি দেওয়া হবে। এবং বাংলাদেশ আপনি জানেন বিশ্বের 33তম বৃহৎ অর্থনীতির দেশ, এবং সেই লক্ষ্যে এবং বাংলাদেশের যে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো রয়েছে সে অর্থনৈতিক চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি নির্ধারণ এবং জিডিপির যে প্রবৃদ্ধির হার সেটিও কিন্তু নির্ধারণ করা হয়েছে। সেটিকে নির্ধারণ করেই কিন্তু আসলে এবার বাজেটটি পেশ করেছেন মহান জাতীয় সংসদে। জিডিপি 4.6% এবং ঘাটতি মেটাতে বৈদেশিক যে উৎস ঋণ থেকে নেওয়া 1,27,200 কোটি টাকা, যার 36,500 কোটি টাকা ব্যয় হবে ঋণ পরিশোধে। অর্থাৎ আমি আবারও বলতে চাই যে ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে যে ঋণ নেওয়া হবে 1,27,200 কোটি টাকা, তার মধ্য থেকে 36,500 কোটি টাকা ব্যয় হবে ঋণ পরিশোধে, অর্থাৎ বৈদেশিক যে ঋণ পরিশোধ। আর অভ্যন্তরীণ উৎস থেকে 1,60,900 কোটি টাকা ঋণ নেওয়ার যে পরিকল্পনা রয়েছে সরকারের, সেখানে যেখানে আসলে ব্যাংক খাত থেকে আসবে 1,37,500 কোটি টাকা, অর্থাৎ ব্যাংকিং সেক্টর থেকে 1,37,500 কোটি টাকা নেওয়া হবে। অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও কিন্তু প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের জন্যই এই বাজেটটি ঘোষণা করা হয়েছে। আমরা একটু আবারও দেখতে চাই 2024-25 অর্থ বছরের যে বাজেট সেটির যে প্রস্তাব, সেই বাজেটে যেই আপনার যে উৎস অর্থাৎ আয়ের যে উৎসগুলো ধরা হয়েছে সে আয়ের উৎসগুলো একটু দেখতে চাই। আমাদের যে চার্টটি রয়েছে সেই চার্টের মাধ্যমে সম্পদের ব্যবহার এবং সেটিও কিন্তু আমরা একটু দেখাতে চাই। জনপ্রশাসনে 22.1%, অর্থাৎ 7,97,000 কোটি টাকার যে প্রস্তাবিত বাজেট 2024-25 অর্থ বছরে, সেই বাজেটে খাতোয়ারি বরাদ্দ দেখাবো। তবে তার আগে আমরা একটু দেখাতে চাই এক নজরে বাজেটের যে পরিচালন ব্যয় 5,06,971 কোটি টাকা, উন্নয়নে বরাদ্দ 2,81,553 কোটি টাকা, এডিপিতে বরাদ্দ 2,65,000 কোটি টাকা, এডিপি বহির্ভূত ব্যয় 7,627 কোটি টাকা। আমরা একটু দেখাতে চাই যে 7,97,000 কোটি টাকার বাজেটের যে খাতোয়ারি যে বরাদ্দগুলো, সেই বরাদ্দগুলো কিন্তু আমরা একটু দেখাতে চাই। আমাদের যে চার্টটি রয়েছে সেই চার্টের মাধ্যমে জনপ্রশাসনে 22.1% বরাদ্দ, সুদে 14.2%, শিক্ষা প্রযুক্তিতে 14%, পরিবহন যোগাযোগে 10.4%, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে সেখানে 6%, এবং কৃষিতে 5.9%। আমাদের যে চার্ট আমরা লক্ষ্য করছি সেখানে অর্থনৈতিক বিশ্লেষণ উন্নয়ন বাজেট 2024-25 সেখানে বিবিধ ব্যয় ধরা হয়েছে 1.7%, অপ্রত্যাশিত ব্যয় অন্যান্য থেকে 2.2%, শেয়ার ইকুইটি 3.1%, ভর্তুকি ও প্রণোদনা 20%, পেনশন 7.2%, সম্পদ সংগ্রহ 4.3%, পণ্য সেবাতে 8.8%, সাহায্য মঞ্জুরি 14.9%, সুদ 22% এবং বেতন ভাতা বাবদ 15.8% বরাদ্দের প্রস্তাবনা আমরা 2024-25 অর্থ বছরের বাজেটে আমরা লক্ষ্য করছি। এবং সম্পদের যে অর্থায়নের যে উৎসগুলো, সেই উৎসগুলো একটু দেখাতে চাই। জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর, সেখানে 60.2%, একই সঙ্গে অভ্যন্তরীণ ঋণ থেকে প্রাপ্ত
যে অর্থের উৎস সেখানে 20.2% অর্থাৎ এটি কিন্তু অভ্যন্তরীণ ঋণ থেকে কিন্তু নেওয়া হবে মোট বাজেটের। বৈদেশিক ঋণ থেকে তা পাওয়া যাবে 11.4%, এমন প্রস্তাবনা করা হয়েছে। কর ব্যতীত প্রাপ্তি সেটি 5.8%, অর্থাৎ কোনো ধরনের ট্যাক্স ছাড়াই পাওয়া যাবে 5.8%। জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত সেটি 1.9%। বৈদেশিক অনুদান হিসেবে 0.5% প্রস্তাবনা 2024-25 অর্থ বছরের বাজেটে কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা নিশ্চয়ই আরও একটি স্টোরি আমাদের আজকের বাজেট নিয়ে আমাদের সহকর্মীদের, সেটি আমরা নিশ্চয়ই দেখব, সেটি যদি আপনি দেখাতে চান। চলুন আমরা দেখে আসি। নিশ্চয়ই। সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নতুন মেয়াদে প্রথম বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দুপুরে জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন তিনি। এবারের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতের মান উন্নয়নের দিককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 94,710 কোটি টাকা, যা 2023-24 অর্থ বছরের চেয়ে 6,547 কোটি টাকা বেশি। অর্থমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন সফল করতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় উপযুক্তভাবে গড়ে তুলতে হবে। 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন সফল করতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় উপযুক্তভাবে গড়ে তুলতে হবে। এদিকে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণের অব্যাহত অগ্রগতি বজায় রাখতে বরাদ্দ বাড়ানো হয়েছে স্বাস্থ্য খাতেও। এবারের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে 41,407 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা 2023-24 অর্থ বছরে ছিল 38,051 কোটি টাকা। স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণের অব্যাহত অগ্রগতি বজায় রাখার নিমিত্ত আগামী 2024-25 অর্থ বছরে 41,407 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা 2023-24 অর্থ বছরে ছিল 38,051 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় 2,000 কোটি টাকার বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের মৌলিক ও প্রায়োগিক গবেষণার গুরুত্ব বিবেচনায় সমন্বিত স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিলে বরাদ্দ দেয়া হয়েছে 100 কোটি টাকা। বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ফখরুল, প্রতি বছর বাজেট এলেই কিন্তু সাধারণ মানুষের মাঝে চাওয়া পাওয়া না পাওয়ার হিসেবটাই বড় হয়ে দেখা দেয়। এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা আশঙ্কাও তৈরি হয় যে আবার কোন কোন বিষয়গুলো আসলে বাজেট বলতেই কিন্তু সাধারণ মানুষের কাছে নিত্যপণ্যের দাম বাড়া কমা এসবই কিন্তু থাকে। এবং এবারের বাজেটে কিন্তু আমি কি এর আগেও বলেছি যে ধান, গম, পেঁয়াজ সহ যেসব নিত্যপণ্য আমরা বিদেশ থেকে আমদানি করি, সেসব নিত্যপণ্য প্রায় 27টি নিত্যপণ্যের আমদানিতে এলসির উপর 1% কর কাটবে ব্যাংক, যার কারণে কিন্তু এগুলোতে কিছুটা দাম বাড়ার একটি সম্ভাবনা রয়েছে এবং আমদানিকারকরাও কিন্তু এতে দাম বাড়াতে পারেন। এবং আরও একটি বিষয় যে গত 36 বছর এবারে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে শুল্কমুক্ত গাড়ি আনার যে সুবিধা ছিল সংসদ সদস্যদের, তারা আসলে এই বছর থেকে 25% শুল্ক দিয়ে সংসদ সদস্যদের গাড়ি আনতে হবে, এমন একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে কালো টাকা সাদা করতে আগামী জুলাই থেকে 1 বছরের জন্য সেটি 15% কর দিয়ে অবৈধ কিংবা কালো টাকা বিনা প্রশ্নে তারা সাদা করতে পারবেন। তবে সেক্ষেত্রে জমি, ফ্ল্যাট কিংবা অ্যাপার্টমেন্টে বিনিয়োগের মাধ্যমে তারা করতে পারেন, এমনটি কিন্তু এবার প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের বাজেটে অর্থমন্ত্রী যে মাহমুদ আলী তিনি কিন্তু এমনটি জানিয়েছেন এবং পেশ করেছেন। এছাড়া আর বেশ কিছু পণ্যের কিন্তু দাম বাড়বে, এটি মানুষের কিন্তু বেশ আগ্রহের জায়গা। বিদেশ থেকে মাছ আমদানি কিংবা আমসত্ত্ব, ফলের রস, আইসক্রিম, ইঞ্জিন অয়েল, ইট, এছাড়া আরও অনেক কিছু রয়েছে যেগুলো আসলে আমদানিতে দাম বাড়তে পারে এবং বিদেশি যেসব পণ্যগুলো রয়েছে সেসব পণ্যগুলোতে কিন্তু দাম বাড়ার একটি আশঙ্কা কিন্তু রয়েছে, সেটি কিন্তু আমরা আগেও কিন্তু বলেছি। এবং আরেকটি বিষয় আসলে বলতে চাই যে দাম যেগুলোতে কমবে সেগুলো আসলে প্যাকেটজাত গুঁড়া দুধ। আমরা একটু চার্টের মাধ্যমে একটু আবারও দেখাতে চাই আমাদের দর্শকদের। প্যাকেটজাত গুঁড়া দুধ, বিদেশি চকলেট, ল্যাপটপ, নির্মাণ সামগ্রী, সুইচ, সকেট এবং ইলেকট্রিক মোটরসাইকেল, কিডনি ডায়ালিসিসের যন্ত্রপাতি, ফিল্টার, কার্পেট, ডেঙ্গু কিট, ক্যান্সার চিকিৎসার খরচ
এইসবগুলো কিন্তু কমতে পারে। এবং যেসব দাম বৃদ্ধি পাবে সেগুলো কিন্তু আমরা কিন্তু আগেই বলেছি। সিগারেট, মোবাইল ফোনের সিম কার্ড, মোবাইলে কথা বলার উপর বাড়তি খরচ যোগ হতে পারে। কোমল পানীয়, এনার্জি ড্রিঙ্ক, কাজু বাদাম, এসি, ফ্রিজ উৎপাদনে ব্যয় বাড়বে। পানির ফিল্টার, এলইডি বাল্ব, সিএনজি এলপিজিতে কনভার্সনের খরচ, জেনারেটর, নিরাপত্তা সেবা, হাটবাজার ইজারা, হাসপাতালের সরঞ্জাম আমদানিতে কিন্তু ব্যয় বাড়বে। সব মিলিয়ে একটি বিষয় জানতে চাই ফখরুল, যে কতটা প্রত্যাশা পূরণে সক্ষম হবে বাজেট, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, বাজেট বুলেটিন থেকে আবারও বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের বাজেট নিয়ে বিশেষ আয়োজন বাজেট বুলেটিন। আমি আবারও ফিরছি আলোচনায়। ফখরুল ইসলাম, যেমনটি আসলে বিরতির আগে জানতে চেয়েছিলাম, যে বিদ্যমান যে অর্থনৈতিক সংকটের কথা আমরা বলছি, সেখানে আসলে এবারের বাজেট কতটা প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে মনে করেন? আপনি জানেন যে প্রত্যাশা পূরণের জন্যই কিন্তু এবারের বাজেটের আকার বাড়ানো হয় না, এবং 35,000 কোটি টাকার কিছু কম বেশি গতবারের তুলনায়, অর্থাৎ 23-24 অর্থ বছরের তুলনায় এবার বেড়েছে। খুব একেবারে সামান্য আসলে, কারণ অর্থমন্ত্রী বারবার বলছেন যে এই বাজেটটি আকার না, সক্ষমতা এই বাজেটটিকে তিনি বাস্তবায়ন করতে চান, যার কারণে আপনি জানেন 5%-রও কিছু কম হয়তো অর্থ গতবারের বাজেটের তুলনায় বাড়ানো হয়েছে। এবং একই সঙ্গে এডিপির যে বরাদ্দ সেটি 2,65,000 কোটি টাকা। সেই ক্ষেত্রে আসলে অযাচিত যেসব প্রকল্পগুলো রয়েছে সেগুলোতে যেন ব্যয়, যেসব প্রকল্প না নেওয়া হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখার কথা তিনি জানিয়েছেন। সেটি শেষ পর্যন্ত ব্যয় সংকোচনের পথেই হাঁটছে বলা যায় সরকার। জি, নিশ্চয়ই ব্যয় সংকোচনের পথেই কিন্তু হাঁটছে। এবং জিনিস আপনি দেখেন যে অর্থনৈতিক টানাপোড়েন আছে, চ্যালেঞ্জ আছে, ডলারের মূল্য বৃদ্ধি সহ অনেক কিছুই আছে, যার কারণে আসলে যে আমদানি ব্যয় সেটি কিন্তু বাড়ছে। আমদানি ব্যয় বাড়ার কারণে অনেক যে আমদানি করা যেসব পণ্যগুলো রয়েছে সেসব পণ্যগুলোর অনেকগুলোতে কিন্তু দাম বাড়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে প্রস্তাবিত বাজেটে। একই সঙ্গে আমি আবারও বলছি যে 27টি নিত্য পণ্য, ধান, গম সহ যেগুলো আমদানি পণ্য, সেসব নিত্য পণ্যে এই যে 1% কর ব্যাংকে দিতে হবে, যার কারণে কিছুটা বাড়তে পারে এইসব পণ্যগুলোতে কিন্তু দাম। তাহলে বলাই যায় জীবনযাত্রার ব্যয় কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে, কারণ এর প্রভাব নিশ্চয়ই জীবনযাত্রার ব্যয় তো নিশ্চয়ই বাড়বে, কারণ আপনি জানেন অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, মূল্যস্ফীতির চ্যালেঞ্জ রয়েছে, যদিও সেটি কমিয়ে আনার কথা বলা হয়েছে। আমরা একটু চার্ট দেখতে চাই। একদিকে জীবনযাত্রার ব্যয় বাড়ছে, আবার সরকার বলছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রধান চ্যালেঞ্জ। সমন্বয় কিভাবে হবে? সমন্বয় আসলে এই বছর 2024-25 অর্থ বছরে যে নতুন অর্থমন্ত্রী এসেছেন, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট এটি জানেন, এবং নতুন সরকারের প্রথম বাজেট, এবং এই অর্থমন্ত্রী আসলে কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করবেন সেটি আমাদেরকে 1 বছর অপেক্ষা করতে হবে। তবে আকার না বাড়িয়ে এই বাজেটে কিছুটা ইঙ্গিত রয়েছে যে বাস্তবায়নের দিকে নজর দেওয়া হয়েছে, এবং অনেক ভালো ভালো কথা বলা হয়েছে। সামাজিক নিরাপত্তা খাত থেকে শুরু করে বাজেটের যে বরাদ্দের যেই খাতগুলো রয়েছে সে খাতগুলোতে আসলে খুবই বরাদ্দ যে দেওয়া হয়েছে সেটি আসলে খুবই ভালো লক্ষ্য নিয়ে দেওয়া হয়েছে, সেটি বাস্তবায়ন প্রক্রিয়ায় সেটি আসলে বোঝা যাবে। আমরা কিছু চার্ট রয়েছে সেটি প্রস্তাবিত বাজেট, সেটি একটু দেখতে চাই। খাতোয়ারি যে সম্পদের ব্যবহার শতাংশ হারে আসলে জনপ্রশাসনে আবারও বলছি 22.1%, সুদ 14.2%, শিক্ষা প্রযুক্তিতে 14%, পরিবহন যোগাযোগে 10.4%, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে 6%, কৃষিতে 5.9%, সামাজিক নিরাপত্তা ও কল্যাণে 5.4%, প্রতিরক্ষায় 5.3% ব্যবহারের প্রস্তাবনা দেওয়া হয়েছে এবারের বাজেটে। এবং আপনি জানেন যে এই বাজেটটিকে বলা হচ্ছে যে 2041 সালে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, সুখী এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে এই বাজেটটি দেওয়া হয়েছে। 2031 সালেরও কিছু টার্গেট রয়েছে, যে অতি দারিদ্র্যের হার যেটি শূন্যের কোঠায় নামিয়ে আনার কথা বলা হয়েছে, এবং 2041 সালের মধ্যে সাধারণ দারিদ্র্যের হার সেটি 3% নামিয়ে আনতে কিন্তু এবারে বাজেটে সেই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ফখরুল, আমরা বিগত বছরগুলোতে যেমনটি দেখেছি যে 10% বেশি হারে বাজেটের আকার বাড়লেও এবার বাড়ানো হয়েছে 5% কম। আমরা যদি আরেকটি বিষয়ে আপনাকে একটু উপস্থাপন করি, সেটি হচ্ছে যে অর্থের সংস্থান কম থাকায় কিন্তু বাজেট ছোট রাখার পরামর্শ দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। IMF এর পরামর্শের প্রভাব কতটা পড়েছে বাজেটে?
না, নিশ্চয়ই এখানে আপনি জানেন যে IMF এর থেকে একটি ঋণ রয়েছে, একই সঙ্গে বৈদেশিক ঋণ তো রয়েছেই, এবং সবকিছু মাথায় রেখে কিন্তু এবারের বাজেটটি আকার বাড়ানো হয় না। আপনি নিজেও বলেছেন যে প্রতিবার আমরা দেখি যে 10% হারে বাজেটের আকার বাড়ানো হয়, এবার 5%-এর নিচে রাখা হয়েছে বাজেটের আকার। কারণ এবার আসলে অর্থনৈতিক যে টানাপোড়েন, বৈশ্বিক চ্যালেঞ্জ রয়েছে, শুধু খালি বাংলাদেশেই কিন্তু অর্থনৈতিক চ্যালেঞ্জ না, সারা বিশ্বে এই চ্যালেঞ্জগুলো রয়েছে। অর্থনৈতিক মন্দা সেটি এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। সব কিছুকে মাথায় রেখে এবং আমাদের যে আমদানি ব্যয় বেড়েছে ডলারের মূল্য বৃদ্ধির কারণে, এইসব বিষয়গুলোকে মাথায় রেখে এবার আসলে বাজেটটি সক্ষমতায় পৌঁছাতেই আকার না বাড়িয়ে আসলে বাজেট বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়া হয়েছে, এবং খাতোয়ারি যে বরাদ্দগুলো দেওয়া হয়েছে প্রস্তাবনায়, সেই বরাদ্দগুলোর দিকেও আসলে যেগুলো হচ্ছে মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জীবনযাত্রার ব্যয় বা মানুষের মূল্যস্ফীতি যেন নিয়ন্ত্রণ করা যায়, সেগুলো মাথায় রেখে দেওয়া হয়েছে। সবশেষে আসলে এটি খুব চ্যালেঞ্জ যে বছর জুড়ে কতটা সেটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। মূল্যস্ফীতি বলেন কিংবা বাজেটের যে বাস্তবায়ন বা অযাচিত প্রকল্পে এডিপির যে বরাদ্দ, সেগুলোকে বাদ দিয়ে মানুষের কল্যাণের যেসব প্রকল্পগুলো রয়েছে সেগুলোতে বরাদ্দ। আমরা যদি চলতি অর্থ বছরের কথা তুলে ধরি, আমরা কিন্তু তখনও দেখেছিলাম যে মূল্যস্ফীতির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেখানে পৌঁছাতে পারেনি সরকার। নিশ্চয়ই এটি আসলে একটি লক্ষ্য নির্ধারণ করা হয় প্রতি বছরই, নতুন বাজেট প্রস্তাবনায় একটি লক্ষ্য নির্ধারণ করা হয় এবং সেই লক্ষ্য আসলে চেষ্টা করা হয়, কিন্তু কতটা পৌঁছাতে পারবে এবারের যে লক্ষ্য ধরা হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, সেটি কতটা পৌঁছাতে পারবে সেটি আসলে দেখার বিষয়। এবং এটি কিন্তু মূল চ্যালেঞ্জ বাজেটের। এবারের বাজেটে আসলে যে ঘাটতি ধরা হয়েছে 2,56,000 কোটি টাকা, 7,97,000 কোটি টাকার মধ্যে, সেই ঘাটতিগুলো কিন্তু পূরণের বৈদেশিক ঋণ, অভ্যন্তরীণ ঋণ, সেটি যদি আমি একটু বলি, এই ঘাটতিগুলো পূরণ করার কথা বলা হয়েছে। 1,27,200 কোটি টাকা বৈদেশিক ঋণ হিসেবে নেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে, এবং অভ্যন্তরীণ ঋণ অভ্যন্তর থেকে আসলে অভ্যন্তরীণ ঋণ হিসেবে 1,60,900 কোটি টাকার ঋণের প্রস্তাবনা দেওয়া হয়েছে। অর্থাৎ 2,56,000 কোটি টাকার যে ঘাটতি বাজেট, সেটি পূরণের জন্য। একই সঙ্গে এবং চলতি অর্থ বছরের প্রসঙ্গ যদি আমরা বলি, যে বর্তমান সময়ে বলা হচ্ছে আনুমানিক 85% বাজেট বাস্তবায়ন সম্ভব হয়েছে, এই ধারাবাহিকতা কি সরকার রক্ষা করতে পারবে? এটি যেহেতু এখন অনেক চ্যালেঞ্জ আছে, অর্থনীতির টানাপোড়েন আছে, মূল্যস্ফীতির চ্যালেঞ্জ আছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে গত অর্থ বছরে, সেই ক্ষেত্রে আসলে একটু চ্যালেঞ্জ তো রয়েছে। তাছাড়া নতুন সরকার, দ্বাদশ জাতীয় সংসদের নতুন সরকারের নতুন প্রথম বাজেট এটি, সেটি চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন যে অর্থমন্ত্রী রয়েছেন আবুল হাসান মাহমুদ আলী, তিনি অবশ্যই চেষ্টা করবেন, কারণ তার বাজেট প্রস্তাবনায় অনেক বিশ্লেষণ নিশ্চয়ই আছে, অনেক সংযোজন বিয়োজন হবে, অনেক বিশ্লেষণ হবে, এরপর হয়তো বাজেটটি পাস হবে যে প্রস্তাবনাটি। কিন্তু ওনার বাজেট প্রস্তাবনাটি আসলে যে চ্যালেঞ্জ মোকাবেলার একটি প্রস্তাবনাই ছিল, আকার বাড়ানো হয়নি। এবং আরও যে চ্যালেঞ্জগুলো রয়েছে, রাজস্ব যে আহরণের লক্ষ্যমাত্রা, সেটিও একটি চ্যালেঞ্জ রয়েছে। এই এনবিআর যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা, সেই চ্যালেঞ্জগুলো তো রয়েছে। একই সঙ্গে যে বরাদ্দ দেওয়া হয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং এডিপিতে পরিচালন ব্যয়, সেগুলোতে উন্নয়ন প্রকল্পগুলোতে সেগুলোতে ব্যয় সংকোচনের একটি আমরা দেখেছি যে একটি নীতিমালা, মানে ব্যয় সংকোচনের পথেই কিন্তু হাঁটবে বলে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদে তার বাজেট প্রস্তাবনায় তিনি বলেছেন। সেই প্রত্যাশার সাথে আমরাও যুক্ত করতে চাই সহকর্মী ফখরুল ইসলাম, যে বাজেট হবে জনবান্ধব এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা রাখবে এই বাজেট। এবং এই বাজেট 2024-25 অর্থ বছরের উন্নত, স্মার্ট, সুখী এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে অঙ্গীকারের যে বাজেটটি, সেটি আসলে আরো একটি বছর অপেক্ষা করতে হবে 2024-25 অর্থ বছরের বাজেট কতটা জনবান্ধব হয়, সেটি আসলে সময়ের অপেক্ষা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী ফখরুল ইসলাম। দর্শক, এখানেই শেষ করছে দেশ টেলিভিশনের বাজেট নিয়ে বিশেষ আয়োজন বাজেট বুলেটিনের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।